আসসালামু আলাইকুম। এখন একটা ফোন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মাথায় এই চিন্তাটা থাকে যেন ফোনটা সম্পর্কে আমি আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরতে পারি, আপনার বাইং ডিসিশনটা যেন নিতে আরও বেশি সহজ হয়। আমাদের হাতে রয়েছে টেকনো পোভা 7 প্রো 5G। হ্যাঁ, অলরেডি অনেকে রিভিউ করেছে, আপনারা কয়েকটা রিভিউ ভিডিও দেখেছেন হয়তোবা, বাট আমরা শুধুমাত্র একটা ফোনকে রিভিউ করি না, বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে ফোনটা সম্পর্কে আপনারা ইনডেপথ জানতে পারেন। আনবক্সিং দিয়ে শুরু করা যাক তাহলে। আমরা ফোনটির বক্স কন্টেন্টে একটা সফট সিলিকন কেস পাচ্ছি, এটা ম্যাগনেটিক, সাথে একটা 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দেওয়া হয়েছে এবং 45 ওয়াটের চার্জার রয়েছে, টাইপ A to C কেবলও থাকছে। ও আর একটা যে সিম এজেক্টর পিন রয়েছে এটা ট্রান্সপারেন্ট এবং দেখতে একেবারেই ভিন্ন। এরকম কিছু থাকলে ভালোই লাগে। ফোনটি অফিসিয়ালি পাবেন 8/256 জিবিতে 34,999 টাকায়। হ্যাঁ, এই একটাই ভেরিয়েন্ট, তবে কালার তিনটা রয়েছে। আমাদের হাতেরটা নিয়ন সায়ান, এটা দেখতে সুন্দর লাগছে, কিছুটা বোল্ড টাইপের কালার, অনেক দূর থেকে ফোনটাকে নোটিস করা যায়, মানে ভাইব্রেন্ট কালার আর কি। আর সেই বিল্ড অ্যান্ড ডিজাইনে ফোনটা প্রথমেই নজর কাড়ে এর রিয়ার প্যানেলের ফিউচারিস্টিক ডিজাইনের জন্য, বিশেষ করে ক্যামেরা মডিউলের স্ট্যাটাস লাইট, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। এই লাইটটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, সফট হোয়াইট গ্লো লাইট দেয়। আমি যখন ফোনে ভলিউম আপ ডাউন করছি তখনও কিন্তু লাইটটা আপ ডাউন হচ্ছে। এমনকি আমরা এটাকে নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমরা যখন ফোনটাকে চার্জ করি তখন কিন্তু এই লাইট দেখেই বোঝা যাবে কতটুকু চার্জ হয়েছে, কেননা যে পর্যন্ত চার্জ হবে ওই লাইটটা ঠিক ওই পর্যন্তই জ্বলে থাকবে। মানে চেষ্টা করা হয়েছে লাইটটাকে যেন প্রপারলি ব্যবহার করা যায়। 8.15 mm থিকনেসের ফোন এটা, 195 গ্রাম ওয়েট, খুব একটা মোটা ভারী আবার খুব একটা স্লিম ডিভাইসও নয়, স্ট্যান্ডার্ড সাইজ, হাতে নিলে কমফোর্টেবল লাগছিল। বক্সি শেপের ফোন, তবে স্ক্রিন এরিয়াটা ইউনিবডি ডিজাইনের, রেয়ার প্যানেলটা কার্ভ করা হয়েছে চতুর্দিক থেকে, যে কারণে হাতের ভিতরে নিলে আপনি একটু গোলগাল টাইপের ফিল পাবেন। স্ক্রিনে গোয়েলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে, যে কারণে এই জায়গাটা চিন্তামুক্ত। বডিতে আর রেয়ার প্যানেলে কিন্তু প্লাস্টিক বিল্ডের, সো রেয়ারের বেশ কিছু জায়গা জুড়ে আমরা ডটের টেক্সচার দেখতে পাচ্ছি, সহজে স্ক্র্যাচ পড়বে না এই টেক্সচারটা থাকার কারণে। আবার কিছু জায়গায় গ্লসি ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই সাথে দেওয়া কেসটা ব্যবহার করাটাই নিরাপদ। এর বডিতে IP64 এর রেটিং রয়েছে, এই সময় এসে 68, 69 আমরা ব্যবহার করতে দেখছি। 64 কিছুটা কম, 65 থাকলেও মনে হয় ভালো হতো। টপে সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক আর সেন্সারও রয়েছে। রাইটে বাটন পজিশন ওকে, অ্যান্ড বটম প্যানেলে আমরা সিম কার্ড স্লট পাচ্ছি, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এখানে কিন্তু আবার 3.5 mm অডিও পোর্টটা দেওয়া হয় নাই। সব মিলিয়ে ফোনটা ডিজাইনটা এমন যে চোখে ধরার মতো। এরকম ইউনিক ক্রিয়েটিভ ডিজাইনের ফোন কিন্তু আমরা দেখে অভ্যস্ত না, সব এক কাতারের ফোন বলা যায়। সেই জায়গা থেকে এই ফোনটা দেখতে কিছুটা হলেও ভিন্ন। হ্যাঁ, সবই ওকে আছে, তবে আমার মতে এই ফোনটা ডিউরেবিলিটির দিকে আরেকটু নজর দেওয়া দরকার ছিল। চলেন আমরা একটু পাওয়ার ব্যাংকটা সম্পর্কে জানি। 5000 mAh এর এই সুন্দর দেখতে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা ফোনের সাথেই দেওয়া হচ্ছে, তবে এখানে রেটেড ক্যাপাসিটি রয়েছে 3000 mAh, মানে 3000 mAh-কেই ব্যবহার করা যাবে। মেটাল ফিনিশিং এর, মানে এটা প্লাস্টিক বিল্ডের, দেখতে অনেকটা মেটালের মতোই মনে হয়। টাইপ সি পোর্ট রয়েছে একটা, ওয়্যারলেস প্যাডটা রাবারের, বেশ ভালোই গ্রিপ দেয় যাতে করে ফোনটা সহজে পড়ে না যায়। আচ্ছা, এটা আমরা সরাসরি ফোনের সাথে ব্যবহার করতে পারবো না, কেননা ফোনে ওই ধরনের ম্যাগনেট নাই। ব্যবহার করতে হলে আমাদের প্রথমে কেস লাগাতে হবে, দেন কেসের পিছনে ম্যাগনেট রয়েছে, এই জায়গাটায় আমরা পাওয়ার ব্যাংকটা অ্যাটাচ করতে পারবো। আর ম্যাগনেটটা যথেষ্ট স্ট্রং, ফোনটাকে মানে এভাবে ধরে রাখতে পারছে, ফোন কিন্তু পড়ে যাচ্ছে না। পাওয়ার ব্যাংকটা 80 ওয়াটে চার্জ করতে পারে, যদিও আমাদের ফোনটায় 30 ওয়াট রয়েছে, তবে আমরা যখন এই পাওয়ার ব্যাংক ব্যবহার করব তখন কিন্তু 80 ওয়াটেই ফোন চার্জ হবে। আর এখানে পিডি প্রোটোকল রয়েছে, যে কারণে আপনারা চাইলে অন্যান্য ডিভাইসকেও ফাস্ট চার্জিং করতে পারবেন পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে। আচ্ছা, আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই তাহলে কেমন মনে হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনে? ডিসপ্লেটা সুন্দর, চিন বেজেল এরিয়া ন্যারো করছে, লোয়ার চিনটা কিছুটা উঁচু, বাট সিমেট্রিক্যাল ভিউ মনে হচ্ছে, ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কনসোল ক্যামেরা কাটআউটটাও কিন্তু ছোট আছে। ডিসপ্লে সাইজটা 6.78 ইঞ্চের অ্যামোলেড 144 হার্টজের 1.5K রেজোলিউশন দেওয়া হয়েছে। পিক ব্রাইটনেস 4500 নিটস। এইচবিএম ব্রাইটনেস আমি জানতে পারি নাই, তবে সানলাইটে ব্যবহার করে যেমনটা মনে হলো এটার ব্রাইটনেস নিয়ে আসলে কোনো অভিযোগ থাকবে না। আপনি সানলাইটে সরাসরি রোদের ভিতরে বা শ্যাডো এরিয়াতে খুবই ভালো ব্রাইটনেস পাবেন এই ডিসপ্লে থেকে। HDR10+ সাপোর্টেড 10 বিটের একটা প্যানেল এইটা। HDR থাকাতে আপনারা ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে কিন্তু HDR কন্টেন্ট দেখতে পারবেন। ওয়াইড ভাইন এলন সাপোর্টেড রয়েছে। ইউটিউবে আমরা দেখলাম 4K 60 FPS এর ভিডিও, HDR ভিডিও স্মুথলি চলে, বেড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, ওই ব্যাপারগুলো কিন্তু ছিল না। HDR ভিডিও এবং 10 বিটের প্যানেল হয় এই ফোনটাতে কিন্তু দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। সেটা আপনি গেমিং করেন, সেটা আপনি কন্টেন্ট এক্সপিরিয়েন্স করেন, বা যে কোনো ক্ষেত্রে ডিসপ্লেটার কালারগুলো আপনাকে ইমপ্রেস করবে। 144 হার্টজ রয়েছে, কিন্তু বাস্তব সত্য হলো আমরা সকল ক্ষেত্রে 144 হার্টজ পাবো না। বেশ কিছু লিমিটেড অ্যাপ্লিকেশন, ফোনের ইউআই, সেটিংস, ফোন মেসেজেস, এই সকল অ্যাপ্লিকেশনের ভিতরে 144 হার্টজ আনলক করা যায়। বাকি যে সকল অ্যাপ্লিকেশন আসলে আমরা ইনস্টল করবো বা ব্যবহার করে অভ্যস্ত, সেই সকল অ্যাপ্লিকেশনের ভিতরে দেখলাম 120 হার্টজের বেশি আনলক করা যাচ্ছে না। মানে রেগুলার ইউজেজে ধরে রাখেন এই ফোনটাতে আপনারা 120 হার্টজই পাচ্ছেন।
2304 হার্টজের PWM ডিমিং দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড। সো লো ব্রাইটনেসে ফোনটা আসলে চোখের জন্য ভালো হবে। যারা PWM ডিমিং সম্পর্কে জানেন না, একটু রিসার্চ করে নেন, তাহলে বুঝতে পারবেন যে এই PWM ডিমিংটা আসলে একটা ভালো ডিসপ্লের জন্য কতটা ইম্পর্টেন্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ রেসপন্সিভ আছে, মিসরিড করছে না, হাত ঘামা থাকলেও, কিন্তু কিছুটা লেটেন্সি রয়েছে, একটু অ্যানিমেশন ডিলে পাচ্ছে। যদিও অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টে এই ব্যাপারগুলো থাকে আসলেই, পজিশন তারপরে একটু অ্যানিমেশন ডিলে, এগুলো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের জাতগত স্বভাব। 2160 হার্টজের ইনস্ট্যান্ট অ্যাসেম্বলিং রেট রয়েছে। গেমিং এর ক্ষেত্রে ওইটা কিন্তু বেশ হেল্পফুল। টিপিক্যাল ইউজেজে এমনিতেই স্মুথ লাগছে, টাচ করে মজা পাচ্ছিলাম, যখন তখন রেসপন্স করে। অ্যান্ড গেমিং এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা লক্ষণীয় ছিল। যেহেতু অ্যামোলেড প্যানেল, এখানে এওডি রয়েছে, তবে ওইটা সবসময় জ্বলে থাকে না, 5 সেকেন্ড জ্বলে থাকে। এখন এই ডিসপ্লে নিয়ে বলতে হলে আমার কাছে মানে শর্টকাটে যেটা বলা যায় আর কি, যেটা মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে গুড কোয়ালিটি ডিসপ্লে, যেখানে আসলে অভিযোগ রাখার মতো জায়গা নেই। যেহেতু এটা HDR সাপোর্টেড, আবার 10 বিটের একটা প্যানেল। ডলবি অ্যাটমস রয়েছে, ডুয়েল স্পিকারস। আমরা একটু শুনে নিব। 70%, oh 90, full volume, সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড, ক্লিয়ার লাগছে। হ্যাঁ 100%-এ কিছুটা ডিস্টরশন রয়েছে, বাট ক্লিয়ার। ব্যাক প্যানেলটাও অত বেশি ভাইব্রেট করে না যখন ফুল ভলিউমে আমি দিচ্ছি। একটা জায়গায় বলতে হয়, সেটা হলো স্পিকারের ভিতরে ব্যালেন্সটা অত ভালো না, বাট এই প্রাইস সেগমেন্টে এর সাউন্ড কোয়ালিটি আমার বেশ পছন্দ হয়েছে। সাধারণত মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের ফোনগুলোতে, বিশেষ করে অফিসিয়াল মার্কেটে, আমরা কিন্তু খুব একটা হ্যাপটিক ফিডব্যাককেও ব্যবহার করি না। জানি যে স্ট্রং হয় না, ঘ্যার ঘ্যার করে, ওইটা ব্যবহার করতে মনও চায় না, বাট এই ফোনের হ্যাপটিক ফিডব্যাকটা দারুণ ছিল। এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে, যেখান থেকে ভালো রেসপন্স পাওয়া যায়, স্ট্রং অ্যান্ড সফট মনে হয় অনেক বেশি, তাই হয়তোবা আপনি এর হ্যাপটিক ফিডব্যাকটা ব্যবহার করতেও পারেন। আমি জানি না এই ফোনের ক্যামেরা নিয়ে আপনি কি ভাবছেন, বাট ক্যামেরা পার্টটা দেখার পরে আপনার ধারণাটা কিছুটা হলেও বদলাতে পারে। 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। না, কোনোটাই OIS থাকছে না, কিন্তু সামনে সেলফি ক্যামেরাটা আবার 13 মেগাপিক্সেল। তাহলে পোর্ট্রেট মুড দিয়ে শুরু করা যাক, যেখানে আমরা 3টা ফোকাল লেন্থ পাচ্ছি, 24, 35 অ্যান্ড 50 mm। আমি এই ফোনের ছবিগুলোকে ড্রাইভে লিঙ্ক করে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনারা এর রেজলিউশন সম্পর্কে বুঝতে পারেন। সো 64 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আমরা যখন ডিজিটালি জুম করে 50 mm বা 35 mm ফোকাল লেন্থের ছবি তুলেছি, শার্পনেস অ্যান্ড ডিটেলস দেখে আসলেই ইমপ্রেসড। এজ ডিটেক্ট নিয়ে অভিযোগ রাখার মতো জায়গায় ছিল না। ব্যাকগ্রাউন্ড থেকে একটা ফিল লাইট মনে হচ্ছিল বের হয়ে আসে, যেটা ফেসের এরিয়াতে পড়ে, অ্যান্ড অনেক বেশি স্মুথ। হেয়ার এরিয়া, বডি, সব জায়গাগুলোকে স্মুথলি ডিটেক্ট করতে পারে। ব্লার খুবই সফট অ্যান্ড ন্যাচারাল মনে হয়, আর্টিফিশিয়াল কোনোভাবেই বোঝা যায় না, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে বোকেও ক্রিয়েট করতে পারে, মানে পোর্ট্রেট মুডে গুড। এবার আমরা ল্যান্ডস্কেপ মুডে আসি। যেহেতু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, আলট্রা ওয়াইড ছবি আমরা তুলতে পারবো, বাট 8 মেগাপিক্সেল 14 mm ফোকাল লেন্থের ছবি তুলে ওইটার ছবি খুব একটা ভালো পাবেন না। হ্যাঁ, মেইন লেন্সের সাথে কালার টালার মিল পাওয়া যাচ্ছিল, বাট রেজলিউশন কম, ডিটেলসও কম পাচ্ছিলাম। মেইন লেন্সে আসার পরে ক্যামেরা কোয়ালিটি পোর্ট্রেট থেকে কিছুটা ভিন্ন মনে হচ্ছে, মানে পোর্ট্রেটের ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে এটা হয়তোবা এই বাজেট ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন হবে, বাট ল্যান্ডস্কেপে এসে একটু কালসে ভাব, ডাইনামিক রেঞ্জের কমতি, অ্যান্ড কালারগুলোকেও মনে হচ্ছিল ব্যালেন্স করতে কষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা, কিছু কিছু কালারে আমরা একটু বুস্টেড ভাব খেয়াল করেছি। খুব একটা যে খারাপ ছবি দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। রেজলিউশন ভালো, সো ডিটেলসও ভালো পাচ্ছিলাম ছবির ভিতরে। শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে ছবির টেম্পারেচারটা যদি একটু ব্যালেন্স করা যেত, তাহলে হয়তো এই কালারের ব্যাপারটা বা বুস্টেড টাইপের ব্যাপারটা কমে আসতো, অ্যান্ড ছবিগুলো দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগতো। লো লাইটে ছবি তোলার পরে মনে হয়েছে যে এর ক্যামেরা লাইট সেন্স আসলে ভালোই আছে। পোর্ট্রেট বলেন বা ল্যান্ডস্কেপ ছবিতে কালার অস্টাউটের দিকে যায় না, ব্যালেন্স করতে পারে। সামনের ক্যামেরা 13 মেগাপিক্সেল কম মনে হচ্ছে স্বাভাবিকভাবে। এরকম বাজেটের ফোনে আসলে 32 বা 64 মেগাপিক্সেল থাকলে ভালো হয়, তবে 13 মেগাপিক্সেল ক্যামেরাকে কাজে লাগানো হয়েছে, মানে ছবিটা আসলে যেন সুন্দর হয় সেই ব্যাপারগুলো লক্ষ্য করা হয়েছে। দেখতে ভালো লাগছিল, ন্যাচারাল, খুবই ন্যাচারাল টোনের ছবি দেয়। বুস্টেড কালার পাওয়া যাচ্ছিল না, অ্যান্ড লাইটগুলোকেও ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে এই জায়গাটায়, ওয়াশড আউটের দিকে যায় না। ফোকাল লেন্থ পেয়েছি 24 mm। আমি আরেকটু ওয়াইডার ফোকাল লেন্থ আশা করেছিলাম সেলফি ক্যামেরা থেকে, তাহলে গ্রুপ সেলফিতে ভালো ছবি তোলা যেত। আর একটা ভালো ব্যাপার খেয়াল করলাম যে সেলফি ক্যামেরাও জুম করে তোলা যায়, অনেক সময় একটু ক্লোজ থেকে সেলফি তুললে দেখতে ভালো লাগে নিজেকে, ওই ব্যাপারটা রয়েছে, অ্যান্ড ওয়াইড করেও তো তোলা যাচ্ছে। সামনে এবং পিছন বোথ 4K 30 fps এ ভিডিও শুট করা যায় উইথ আলট্রা স্টেডি মোড অন রেখেই। আমি আলট্রা স্টেডি মোড অফ রেখে ভিডিও শুট করছি। ওইটা অন করলে ভিডিও অনেক বেশি ক্রপ হয়ে যায়, মানে হাত অত লম্বা না আমার, এক কথায় মুখটা মনে হচ্ছে যেন ঢুকে যাচ্ছে। তো 4K 30 fps এ ভিডিও শুট হচ্ছে। আমি যদি একটু শ্যাডো এরিয়াতে আসি ইনডোরের ভিতরে, তাহলে ভিডিও ঠিক এরকম পাওয়া যাবে। অ্যান্ড আমি যদি ব্যালকনির দিকে যাই, এই যে
সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি 4K রেজলিউশনে ঠিক এরকম পাওয়া যাচ্ছে। এখন আলট্রা স্টাডি মোড অন রেখে আমি পিছন ক্যামেরাতে ভিডিও শুট করছি, 4K 30 fps রেজলিউশন। আলট্রা স্টাডি অন রাখলে ভিডিও যথেষ্ট স্টেবল মনে হচ্ছে, খারাপ না। বাট এইটাতে সমস্যা হলো এই তো ভিডিও ক্রপ হয়ে যায়, যেহেতু ওয়াইস নাই। স্টেবল করার জন্য ইআইএস ছাড়া কোনো অপশন নাই, আর ইআইএস অন করলেই ভিডিও ক্রপ হয়ে যাচ্ছে। আমি একটু অটো ফোকাসটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা হালকা ব্লার পাচ্ছি না ক্লোজে যখন যাচ্ছি। এখনের ক্যামেরা পার্টটা আমি শর্টকাটে বিশ্লেষণ করে দিচ্ছি, আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। প্রথমত দেখেন 35,000 টাকার ফোন, এখানে ওআইএস থাকা দরকার ছিল। দ্বিতীয়ত এই ফোনটাতে পোর্ট্রেট ছবি তোলার জন্য খুবই ভালো কোয়ালিটি আপনাকে দিবে, মানে পোর্ট্রেটে আপনি হতাশ হওয়ার মতো জায়গা খুঁজে পাবেন না। অ্যান্ড তৃতীয় ব্যাপার হলো ল্যান্ডস্কেপ ছবিতে এসে পোর্ট্রেটের তুলনায় মনে হচ্ছিল যে আরও বেটার কিছু হতে পারত। কি জানি পারফরমেন্সে কি অবস্থা, চলেন জেনে আসি আপনি আমি সবাই মিলে। Dimensity 7300 এসওসি রয়েছে, যেটা 5G এসওসি, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ পাচ্ছে। স্টোরেজ টাইপটা EFS 2.2 দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে সামনে কথা বলছি। এখানে হাইওএস 15.1 রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 15, তবে এই হাইওএসটা কিন্তু পোভার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। ওএসটাও একটা ইম্পর্টেন্ট পার্ট এই ফোনের জন্য, সেটাও আমি সামনে বিশ্লেষণ করছি। তবে আগে এই Dimensity 7300 5G এসওসিটা সম্পর্কে জেনে আসি। তো AnTuTu টেস্টে আমরা দেখেছি 9,18,785 স্কোর করতে। এখানে আমরা Geekbench 6 এ টেস্ট করেছিলাম, যেখানে সিঙ্গেল করে 1000+ স্কোর পেয়েছি, মাল্টি করে 3000+ স্কোর পেয়েছি। এসওসিটা যেহেতু মোটামুটি পাওয়ারফুল বলা যায়, তো আমরা গেমিং টেস্ট করেই জানি চলেন যে এই এসওসি দিয়ে ফোনটা কেমন চলেছে। যেখানে আমরা PUBG গেম 90 fps পেয়েছি, COD গেম 90 fps পেয়েছি এবং ডেল্টা ফোর্স পেয়েছি 60 fps, ফুটবল গেম পেয়েছি 60 fps, ফ্রি ফায়ার গেমে পেয়েছি 90 fps। আমরা COD গেম 30 মিনিট খেলে টেস্ট করেছি, যেখানে COD গেম 30 মিনিট খেলায় আমাদের ফোনে ব্যাটারি ড্রপ হয়েছে 6%। ফোনে টেম্পারেচার চলে যাচ্ছিল 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটাও কিন্তু ওভারহিট না। সাধারণত 90 fps গেমিং করলে আমরা 40 ধরতে দেখি অনেক ফোনে, বাট এই ফোন কিন্তু 38 এর আশেপাশেই থাকছিল, যেটা বলা যায় গুড। COD গেম যথেষ্ট অপটিমাইজড, এই ফোনটাতে ভালোভাবে COD গেম খেলা যাচ্ছিল, যেখানে আমরা এফপিএসটা পাচ্ছিলাম 88 থেকে 90 FPS এর আশেপাশে। কোনো কোনো সময় আপনি 86, 87 হয়তো বা দেখবেন, বাট ওইটা আসলে ধরার মতো না, মানে চোখে বাঁধে না। PUBG গেমও আমরা 90 FPS এ খেলেছি, এখানে এভারেজ এফপিএসটা কিছুটা কম পাবেন হয়তো বা। আমরা 86 আসতে দেখেছি, 85 আসতে দেখেছি, 90 FPS এর আশেপাশে ঘোরাঘুরি করে। ইন্টেন্স মোমেন্ট, ফাইট যখন বেশি করা হবে, মানে এনিমি বেশি থাকে, ওই সময়টায় কিছুটা হয়তো বা আপনি ফ্রেম ড্রপ খেয়াল করবেন। হ্যাঁ, কিছুটা ফ্রেম ড্রপ তার মানে হ্যাঁ নোটিস করা যাচ্ছে। লং টাইম গেমিং এ স্ট্যাবিলিটির অভাব আসতে পারে। আমরা জাইরো দিয়ে PUBG গেম ট্রাই করেছি, হালকা পাতলা লেটেন্সি আছে, ওইটা আপনি প্রো লেভেলের গেমার না হলে বুঝতে পারবেন না। মোট কথা এটা কম্পিটিটিভ বা প্রো লেভেলের গেমারদের জন্য না, স্পেসিফিক গেমিং ফোন ভাই আলাদা হয়ে থাকে, ওইটাকে আপনি বলতে পারবেন এটা একটা গেমিং ফোন, বাট এই সকল ফোনগুলো একটু ব্যালেন্স টাইপের ফোনই হয়ে থাকে। তো ভিডিও রেকর্ডিং টেস্ট 4K তে শুট করা যায় ফোনটাতে 30 fps এ 30 মিনিট ভিডিও রেকর্ড করে আমরা দেখেছি ব্যাটারি কমেছে 9% এর মতোই, একটু বেশি নর্মালের থেকে। সাধারণত আমরা 7% আসতে দেখি, এটা 9%-এ যাচ্ছিল এবং ওই সময় ফোনটা কিছুটা বেশি গরম হচ্ছিল, 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভিডিও কল টেস্টেও আমরা দেখেছি 30 মিনিট কথা বলার সময় ফোনটাতে 9% চার্জ ড্রপ হয়েছে, এটাও কিন্তু 1-2% বেশি মনে হয়েছে আমার কাছে। এই ফোনটা ভিডিও কলে কথা বলার সময় হিটটা কমই হয়েছে, 36-38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আসতে দেখেছি। সেটা বলা যায় একটা ভালো বা পজিটিভ দিক, কেননা অনেকেই ভিডিও কলে লং টাইম কথা বলেন, তো ফোন কিন্তু ওভারহিট হচ্ছিল না ভিডিও কলে কথা বলার সময়। মোটামুটি ফোনটার গেমিং, ব্যাটারি অ্যান্ড টেম্পারেচার সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এবার চলেন রেগুলার ইউজেজে আসলে কেমন পারফরমেন্স পাবেন সেটা সম্পর্কে জানা যাক। হাইওএস 15 নিয়ে এই জায়গাটায় কথা বলতেই হয়, কেননা এর পারফরমেন্সের সাথে হাইওএস 15টা খুব ভালোভাবে জড়িত আছে। দেখেন, স্পেশালি এইটাতে যে ওএসটা দেওয়া হয়েছে, এখানে আপনি নতুন কিছু ফিল পাবেন, একটা রিফ্রেশিং ভাইব পাবেন। সাধারণত অ্যান্ড্রয়েডের ইউআইগুলো আমরা যেরকম দেখি, তার বাইরে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। সেটা ইউআইয়ের আইকন থেকে শুরু করে ওয়ালপেপার সব জায়গাটায় আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন। স্মুথ লেগেছে, ফ্লুইড মনে হচ্ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটা একটু ডিলে মনে হয়, মানে মনে হচ্ছে একটু দেরি করে ওপেন হচ্ছে, বাট ওইটা কিন্তু আসলে অ্যানিমেশনের জন্য, ওই অ্যানিমেশনটা ফ্লুইড আছে, যে কারণে আমার কাছে প্যারা মনে হয়নি। ইএফএস 2.2 এর ব্যাপারটা ক্লিয়ার করি। এর যে এসওসিটা রয়েছে সেখানে 3.1 সাপোর্টেড, বাট এই ফোনটাতে ইএফএস 2.2 দেওয়া হয়েছে। দেখেন, আমরা যদি লংজিভিটির ব্যাপারে আসে, যে একটা ফোন আমি 3 বছর 4 বছর ব্যবহার করবো, অ্যান্ড 3-4 বছর পরে যেও আমার পারফরমেন্সটা ভালো পাওয়া চাই, সো ওই সময়টাই কিন্তু অ্যাপগুলো অনেক অ্যাডভান্স হয়, ওই সময়টাই কিন্তু সফটওয়্যারটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। সেই সময়টাই ইএফএস 2.2 কিছুটা হলেও কমতির ব্যাপার আপনার কাছে মনে হতে পারে। সো যেহেতু এসওসিতে সাপোর্ট করে, তাহলে আমার মতে 3.1টা দেওয়া মনে হয় দরকার ছিল। স্টিল আপনি এই মোমেন্টে শিওর থাকতে পারেন এই ফোনটাতে আপনি স্মুথনেসের ঘাটতি একটু খেয়াল করবেন না, আপনাকে যথেষ্ট ফ্লুইড এক্সপিরিয়েন্স এই ফোনটা দিতে পারবে। মানে আমরা এরকম কিছুই চাই যে নতুন কিছু আসুক, ডিজাইন, পারফরমেন্স, ওএস সব জায়গায় একটা ফোন থেকে আরেকটা ফোন ভিন্ন হবে, ব্যবহার করে ভিন্নতা যদি আমি ফিল না করতে পারি, তাহলে আমার নতুন ফোন নেওয়ার মানেটা কি?
তাই না? এআই পার্টের ফোনটাতে গুগলের সার্কেল টু সার্চও রয়েছে, ডিপসিক আরনও রয়েছে, এআই স্টুডিও রয়েছে যেখানে আমরা এআই ইরেজার, এআই শার্পনেস প্লাস, এআই এক্সটেন্ডার এরকম কিছু এআই অপশনও কিন্তু পেয়ে যাচ্ছি। আর ক্যামেরার ভিতরে এআইজিসি পোর্ট্রেট রয়েছে, পাশাপাশি স্কাই চেঞ্জের অপশনও কিন্তু রয়েছে। কানেক্টিভিটিতে ফোনটাতে ওয়াইফাই 6 রয়েছে, এনএফসি রয়েছে, ব্লুটুথ 5.4, ওইটা এসওসি সাপোর্ট সর্বোচ্চ ম্যাক্সিমাম ব্লুটুথ 5.4 আর কি। ফ্রিলিং ফিচারও দেওয়া হয়েছে পোভা সিরিজে এই প্রথম, যেখানে আমরা 500 মিটার রেঞ্জ পাচ্ছি ফ্রিলিংকে। সো এখন এই ফোনটা সম্পর্কে আপনাদের আর দুইটা ব্যাপার জানা বাকি আছে, প্রোজ এন্ড কনস। এই দুইটা ব্যাপার যদি আপনারা ক্লিয়ার হতে পারেন তো আপনার বাইং ডিসিশনটা নিতে একদমই সহজ হয়ে যাবে। সো মন্দ বিষয়গুলো একটু আগে বিশ্লেষণ করা যাক। প্রথম হলো নো ওআইএস, যেটা আমি ক্যামেরা পার্টে আপনাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত ইএফএস 2.2, যে ব্যাপারটাও বললাম আর কি, যে এসওসি সাপোর্ট করে 3.1, তাহলে কেন 2.2? অ্যান্ড তারপরে আবার 3.5mm অডিও পোর্টটাও দেওয়া হয় নাই এখানে IP64 এর রেটিং থাকার পরেও। শেষে হলো ওএস আপডেটের ব্যাপারটা। এখন চলেন ভালো দিকগুলো জানা যাক। সো ক্যামেরা পার্টেই ভালো দিকটা রয়েছে, সেটা হলো গুড ফর পোর্ট্রেট ইমেজ, যেটা বারে বারে আমি জানাচ্ছি আপনাদেরকে। ডিসপ্লে কোয়ালিটি গুড, এখানে HDR10+ এর সাথে আবার 10 বিটের প্যানেল এটা। দেন এই ফোনটার পাওয়ার সেকশনে ব্যাটারিটা ভালো, ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, ওয়্যার্ড চার্জার 45 ওয়াট রয়েছে। সো এই জায়গাটায় কমতি রাখে নাই তারা। তারপরে আমি বলবো যে পারফরমেন্স। এরপরে আসে এর ডিজাইন প্লাস ইউআই, যেমনটা আমি বললাম রিফ্রেশিং একটা ভাইব রয়েছে, আই ক্যাচি ব্যাপারটা রয়েছে। তারপরে ইউআইটাই আপনি নতুন কিছু ফিল করতে পারবেন। সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই ফোনের প্রাইসটা কেন জানি মনে হচ্ছে 30-এর আশেপাশে থাকলে ভালো হতো, 31-32 এরকম প্রাইসটা রাখা হলে মনে হয় সবাই অ্যাকসেপ্ট করতে পারতো জিনিসটা। ভালো মন্দ সব কিছু মিলিয়ে এই তো ছিল আমার মতামত। এখন আপনার কাছে টেকনো পোভা 7 Pro 5G ফোনটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে আপনি পোস্ট করতে পারেন যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো কিছু জানার জন্য, টেক বিষয়ে অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।